আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই শুনুন লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাস ক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা, সফলভাবে সৌভাগ্য শিখা জ্বালালো বাপেক্স। শ্রদ্ধা ও ভালোবাসায় বদরুদ্দিন আহমদ কামরানকে স্মরণ, তার প্রয়াণ সিলেটের রাজনীতিতে তৈরি করেছে বড় শূন্যতা, বললেন সহকর্মীরা। সিলেট ৩ আসনে উপনির্বাচনে ৬ জনের মনোনয়নপত্র জমা দান, নির্বাচনে অনড় বিএনপির কেন্দ্রীয় নেতা শফি চৌধুরী। দেশে বেড়েই চলেছে করোনার মৃত্যু ও শনাক্ত, ২৪ ঘন্টায় আরও ৫০ জনের প্রাণহানি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের উত্তর পূর্ব সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা দেখা দিয়েছে। জকিগঞ্জ পৌর শহরের আনন্দপুরে অনুসন্ধান কূপে সফলভাবে সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হয়েছে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে নিয়োজিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স। মঙ্গলবার সকাল 10:15টায় ডিএসটি সৌভাগ্য শিখা প্রজ্বলন করা হয়। চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে গ্যাস প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হলে জকিগঞ্জ হবে দেশের ২৮তম গ্যাস ক্ষেত্র। তবে গ্যাস ক্ষেত্রের বিষয়টি নিশ্চিত হতে আরও ২-১ দিন সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ৩-৪ বছর ধরে জকিগঞ্জ পৌরসভার আনন্দপুর এলাকায় নলকূপ বসাতে গেলে ভূগর্ভ থেকে গ্যাস বের হয়ে আসছিল। এ নিয়ে এলাকার লোকজনের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। বিষয়টি পেট্রোবাংলাকে অবগত করা হলে তারা অনুসন্ধানে নামে। প্রায় ২ বছর ধরে বাপেক্স গ্যাস প্রাপ্তির সম্ভাবনা নিয়ে জকিগঞ্জে কাজ করছিল। মাটির নিচে গ্যাসের চাপ ও রিজার্ভ পরীক্ষা করতে মঙ্গলবার সকালে ডিএসটি সৌভাগ্য শিখা প্রজ্বলন করে বাপেক্স। এরপর বাপেক্সের বিশেষজ্ঞরা গ্যাসের মজুদের ব্যাপারে প্রাথমিকভাবে নিশ্চিত হন। সূত্র জানায়, জকিগঞ্জের যে কূপটি নিয়ে বাপেক্স কাজ করছে সেটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬,০০০ পিএসআই, আর ফ্লোটিং চাপ ১৩,০০০ পিসিআই-এরও বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন কূপের ৪টি স্তর থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে। তবে কূপটিতে কী পরিমাণ গ্যাস মজুদ রয়েছে তা এখন পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হয়নি। দেশে গ্যাসের চাহিদার বড় অংশ পূরণ করে সিলেটের গ্যাস ক্ষেত্রগুলো। এর মধ্যে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার হচ্ছে গ্যাসের আধার। এ দুই উপজেলায় বেশ কয়েকটি কূপ থেকে দীর্ঘদিন ধরে গ্যাস উত্তোলন করে আসছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। জকিগঞ্জে যে কূপে গ্যাসের অনুসন্ধান চলছে সেটির অবস্থান বিয়ানীবাজার থেকে ৩২ কিলোমিটার ও গোলাপগঞ্জ থেকে ৪৬ কিলোমিটার দূরে। সম্প্রতি একটি সেমিনারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিসুর রহমান জকিগঞ্জের ওই ফিল্ড সম্পর্কে বলেছিলেন, আমরা নতুন একটি ফিল্ডে সফল হতে চলেছি। সেখানে কূপের প্রেসার ৬০,০০০ পিসিআইয়ের অধিক রয়েছে। পরীক্ষা চলছে। এটি আমাদের জন্য দারুণ সুখবর হতে পারে। আশা করছি খুব শীঘ্রই ভালো খবর দিতে পারব। তবে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী গণমাধ্যমকে জানিয়েছেন, অনুসন্ধান চলছে, এখনই এ বিষয়ে চূড়ান্ত কিছু বলতে চাচ্ছি না। আমরা ভালো কিছু আশা করছি। অনেক সময় পকেট রিজার্ভও থাকতে পারে, তাই পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রকল্প পরিচালক কবির আহমদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, জকিগঞ্জে গ্যাস পাওয়া গেছে কিনা এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। শিখা জ্বালানো হয়েছে, এখন আমরা পর্যবেক্ষণে আছি। এই কূপে বাণিজ্যিকভাবে উত্তোলন করার মতো গ্যাস মজুদ আছে কি না বা এটাকে গ্যাস ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হবে কি না তা জানাতে আরও ২-১ দিন সময় লাগবে। বাংলাদেশে এখন পর্যন্ত ২৭টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এসব গ্যাস ক্ষেত্রে প্রমাণিত মজুদের পরিমাণ ছিল ২১.৪ টিসিএফ। এর মধ্যে প্রায় 18.৫ টিসিএফ গ্যাস উত্তোলন করা হয়েছে। সেই হিসেবে প্রমাণিত মজুদ অবশিষ্ট রয়েছে মাত্র ৩ টিসিএফ। এর বাইরে সম্ভাব্য মজুদ রয়েছে আরও প্রায় ৭ টিসিএফ। ১১৩টি কূপ থেকে প্রতি বছর উত্তোলিত হচ্ছে প্রায় ১ টিসিএফ গ্যাস। দেশীয় ও বিদেশি কোম্পানির মাধ্যমে প্রতিদিন প্রায় ২,৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে। আওয়ামী অন্তঃপ্রাণ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের প্রথম প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন তার রাজনৈতিক সহকর্মীরা। অসংখ্য নেতাকর্মী গড়ার এই কারিগরের অসময়ে চলে যাওয়া যেন এখনও মেনে নিতে পারছেন না আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১ বছরেও সুখ ভুলতে পারছেন না নগরের সাধারণ মানুষ। কামরানের শূন্যতা সিলেটের অপূরণীয় ক্ষতি, এমন অভিমত তাদের। মোজাম্মেল হকের তোলা ছবিতে হাসান মোহাম্মদ শামীমের রিপোর্ট।
মৃত্যুর 1 বছর পরেও সাবেক মেয়র কামরানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। আর বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীও বলছেন কামরান ছিলেন স্মরণমনা এক বিশাল হৃদয়ের অধিকারী। মোজাম্মেল হকের ক্যামেরায় হাসান মোহাম্মদ শামীমের রিপোর্টে বিস্তারিত। সিলেট সিটি কর্পোরেশনের এই নতুন ভবনটিতে মেয়র হিসেবে কখনো বসা হয়নি বদরুদ্দিন আহমেদ কামরানের, কিন্তু এই ভবনের প্রতিটি ইট যেন তার পরিশ্রমের ফসল হয়ে কথা বলে নিরন্তর। আমৃত্যু সিসিকে সাথে এমন সখ্যতা ছিল কামরানের। তিনি যেমন ছিলেন আমজনতার মেয়র, তেমনি ছিলেন সিসিকে কাজ করা কর্মীদের প্রতি সদয়। স্যারকে আমরা কখনো ভুলব না। প্রয়াত কৃতিমান এই মহান মানুষটি এই নগর ভবনে আজ থেকে 12 বছর আগে আমাকে সহ অনেক কর্মীকে, শত শত স্টাফকে দলমত নির্বিশেষে চাকরি দিয়েছিলেন। আর স্যার তো সবার কাছে ব্যক্তিগতভাবে স্যার সবাইকে স্নেহ ভালোবাসা দিতেন। আপদে বিপদে স্যারকে পাওয়া যেত, আর কর্মচারীরা এখনও স্যারকে মনে রেখেছে। আর আমি উইল নেভার ফরগেট, আমি তো স্যারকে কখনো ভুলতে পারবো না। পৌরসভার কমিশনার থেকে কামরানের চেয়ারম্যান হয়ে সিলেটের মেয়র হওয়ার যাত্রাকাল ছিল সিকি শতাব্দীর উপরে। যদিও জীবনের শেষ দুটি নির্বাচনে হেরে যান কামরান, নগর ভবনে দীর্ঘদিন ছিল না তার আনাগোনা, তবুও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন নগর ভবনের কর্মরতরা। সবসময় ভালো করতে এবং আমাদেরকে ইনস্ট্রাকশন দিতে যে আমাদের যে নগরের যারা মানুষ আছে তারা আসলে জানি খুব সহজে জানি সেবা পায় এবং আন্তরিকতার সাথে কাজটা করার জন্য, দ্রুত সম্পন্ন করার জন্য কোনো জানি কিছু ব্যাঘাত না ঘটে। মানে জনগণের প্রতি তার একটা আলাদা ভালোবাসা ছিল। তো এই জন্য মানুষ আমরা শুনি যে বলে গরিবের নেতা, গরিবের জনতার কামরান এভাবে বলে থাকে। প্রায় ৩৫ বছর ধরে সিসিক ভবনের সামনে পান বিক্রি করেন এই ব্যক্তি। নিজে চোখে দেখেছেন কামরানের উত্থান পতন। ব্যক্তি কামরানের মাধুর্য খুঁজে পাওয়া যায় তার কথায়। কোনো সমস্যা হইতো না, তখন পানের নিশা দলে গাড়ি দিয়ে যাইতে আপনার পান খাইতা, গাড়ি খাড়ে করি আমার কাছে পান খাইতা, মিছিলও যাইতা, মিটিংও যাইতা, আইটি আইতা, খারাইয়া পান খাইতা, 4জন 5জন সবের লগে থাকতা, কোনো সমস্যা হয়েছে না। আমার তো নাম ধরে ডাক্তার কুশেদ করে চিনে আমার ছোটো থেকে আমি দোকানদারি করতাম। আমার বয়স 30 হয়েছে কেন দোকানদারি। গেটের নিরাপত্তায় কাজ করা কর্মীও জানান মেয়র কামরান সম্পর্কে তার মুগ্ধতা। মনে করেন মারা যাওয়ার পরে তো মনে করেন সবটা উলটপালট হয়ে গেলো, ঠিক আছে না? তখন মনে করেন এরা আমরা অনেক ভালো পাইতাম, বহুত কোয়ার মতন আর কি। আমরা বাসায় গেতাম, বাসায় যেয়ে তাকে আপ্যায়ন করতো, আমরা চা পান খাওয়াইতো, গেলে পরে আদর করতো, সপ্তাহ করতো আর কি। খুব ভালো আসলো। প্রবল রাজনৈতিক প্রতিপক্ষ সিসিকের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীও শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রয়াত মেয়র কামরানকে। জানালেন কামরান ছিলেন আপাদমস্তক একজন সহজ সরল মানুষ। সদালাপী ব্যক্তিত্ব ছিলেন, জনমানুষের একটু কাছাকাছি, এতই কাছাকাছি ছিলেন মানুষ, এবং আমরা সকলে তাকে পছন্দ করতাম। আজ তিনি নেই, কিন্তু তার এখনও বিশ্বাস হয় না যে কামরান ভাই আমাদের মধ্যে নেই। আর সবচেয়ে কামরান ভাইয়ের গুণ ছিল কখনই তিনি রাগান্বিত হতেন না, সবসময় একটা মানে স্মাইলিং ফেস নিয়ে কথাবার্তা বলতেন, এবং সত্যিকার একজন জনদরদি মানুষ। উনি যে কোনো লোক আসলেই উনি দরখাস্তের আগাগুড়ি দেখতেন না, যা মুখে বলতেন মানুষকে বিশ্বাস করে তাই লিখে দিতেন। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট। এদিকে শ্রদ্ধা ও ভালোবাসায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরুদ্দিন আহমদ কামরানকে স্মরণ করেছে সিলেটের মানুষ। মঙ্গলবার প্রথম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে তাকে স্মরণ ও রুহের মাগফিরাত কামনা করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল 9:30টায় মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে হজরত মানিক পীর রহমতুল্লাহ আলাইহির মাজারে বদরুদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করা হয়। এর আগে সংগঠনের পক্ষ থেকে তার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ,
সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসভাপতি আব্দুল মালিক প্রমুখ। বাদ জোহর হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে মহানগর যুবলীগ। মিলাদে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার সহ দলের নেতাকর্মীরা। এছাড়া বদরুদ্দিন আহমদ কামরানের কবরে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সামাজিক সংগঠনের নেতারা। সিলেট ৩ আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। মঙ্গলবার সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে তারা মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের। মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা হোসেন রুমা। সকালে হাবিবুর রহমান হাবিব দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য সারওয়ার হোসেন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। আমি বিশ্বাস করি যে আমাদের প্রয়াত সংসদ সদস্য জনাব মাহমুদ চৌধুরী কোয়েস শেখ হাসিনার নেতৃত্বে অনেক উন্নয়ন করেছেন। আপনারা জানেন যে দক্ষিণ সময়ে একটি বিশাল মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে উন্নয়নের জন্য আমি ওনার দরজা সবসময় খোলা। আমাকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী পরিকল্পনামন্ত্রী বলেছেন আজকে একটি সম্ভাবনাময় সুযোগ এসেছে। সিলেট ৩ মানুষের কর্মসংস্থান সহ মানুষের উন্নয়নের আজকে একটি নতুন দ্বার উন্মোচন হয়েছে। আমার বিশ্বাস যে সিলেট ৩-এর দক্ষিণ সুরমা ফেন্সিগঞ্জ বালাগঞ্জের মানুষ অতীতে যেভাবে নৌকাকে ভোট দিয়েছে আমাকে সেভাবে নৌকা। এরপর মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। এ সময় তার সাথে ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়া সহ দলীয় নেতাকর্মী। জাতীয় পার্টি সবসময় নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনগণের রায়কে মূল্য দেয়। তো আমরা এবার আশা করছি যে সিলেট ৩ আসন, এটা ৩বার জাতীয় পার্টি লাঙ্গল পাশ করেছে, বিজয় লাভ করেছে। সিলেটের মধ্যে একটা জাতীয় পার্টির দুর্গ বলা যায় এটা সিলেট ৩ আসন, এবং আমরা এইটা আশাবাদী যে সুষ্ঠু একটা অবাধ নির্বাচন আমরা আশাবাদী। এদিকে বিএনপি উপনির্বাচন বর্জনের ঘোষণা দিলেও মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সদস্য সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী। নির্বাচনে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হলেও তিনি সরে দাঁড়াবেন না বলেও ঘোষণা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে তিনি ওই আসন থেকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। কয়েকদিন ধরে দেশে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যু ও শনাক্ত বাড়ছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫০ জন। আগের দিন ৫৪ জন মৃত্যুর তথ্য জানানো হয়, যা ৩৬ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে সবশেষে গত ৯ মে একদিনে সর্বোচ্চ ৫৬ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এরপর মৃত্যুর সংখ্যা এত বাড়েনি। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো যায়। এদিকে একদিনে মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি দেশে বেড়েছে করোনা শনাক্তের সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে গত একদিনে শনাক্ত হয়েছিলেন ৩,৩১৯ জন, যা গত ৫৩ দিনের মধ্যে সর্বোচ্চ। এর চেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছিলেন গত ২৩ এপ্রিল। সেদিন ৩,৬২৯ জনের করোনা শনাক্ত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘন্টায় ২৩,২৬৫টি নমুনা পরীক্ষায় ৩,৩১৯ জন শনাক্ত হন। এ নিয়ে মোট শনাক্ত ৮,৩৩,২৯১ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৪.২৭%। গতকাল ছিল ১৪.৮০%। তার আগের দিন ছিল ১২.৯৯%। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩.৪০%। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২,২৪৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭,৭১,০৭৩ জন। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।